রুনা ছাদে আসতেই থমকে দাঁড়ালো, সাথে সাথে কপালে কয়েকটা ভাঁজ পড়ল। এ সময় এ বাড়িতে একমাত্র ছাদে সেই আসে। 4 শরিকের ছাদ তাদের। 4 শরিকের ছাদ হলে অতি দরকার ছাড়া ছাদে কেউ পা বাড়ায় না। রাতে তো আরও না। পুরনো এই একতলা বাড়িটার সামনে বিশাল উঠান, তাই ছাদের আর খুব একটা প্রয়োজনই পড়ে না। সে দরজার সামনে থেকেই উকি দিল। তাদের বাড়ির আন্ডা বাচ্চারা সবাই আর তাদের মধ্যমণি একজন। সে জানে আজ মেজো চাচির বাবার বাড়ির লোক এসেছে। এদের আবার অবস্থা ভালো, অন্তত তাদের চেয়ে ভালো। তাই এই বাসায় আসলে তারা একটু ভাব নিয়ে চলে। অবশ্য তাদের ভাব আমাদের মা চাচিরা গোনাও ধরেছে বলে মনে হয় না। এরা তাদের এই বিশাল বাড়ি আর তাদের আন্ডা বাচ্চাদের বাপ ভাই নিয়েই ব্যস্ত। আরেকজনের ভাব দেখার সময় কই? রুনার বাবা চাচারা 4 ভাই। এই 4 ভাইয়ের হাড়ি আলাদা হলেও ঘর এখনো এক ছাদের নিচে, দাদার তৈরি করা বাড়ি। যার যার রুম নিয়ে শুধু হাড়ি আলাদা হয়েছে। বাথরুম, গোসলখানা, উঠান বলতে গেলে সব এক। রুনার গেঞ্জাম ভালো লাগে না, তার মধ্যে তার বিয়ে আবারও ভেঙেছে এই নিয়ে 3 বার। সে দেখতে কালো। বিয়ে পাত্র নিয়ে তাদের বাড়ি কোনো আহামরি চাও পাও নেই। ব্যাস, পেটে ভাতে খাইলে ভালো রাখতে পারে এমন পাত্র হলেই হবে। সেরকম পাত্রই আসে, তাকে পছন্দ করে। কথাবার্তা এগিয়ে দিন তারিখও হয়ে যায়। তখনই কোন কারণে তারা বেঁকে বসে। এবারও তাই সেই রকম। তবে বিয়ে ভাঙা নিয়ে রুনার মধ্যে এখন আর কোনো আবেগ কাজ করে না। সে ছোটখাটো চাকরির চেষ্টা করছে, হলেই ব্যাস। বাবাকে সোজা বলবে সে বিয়ে করবে না। পেট ভাতেরই তো সমস্যা, তারটা সেই দেখবে। এবারের বড় ছেলের বড় মেয়ে সে, শুধু বড় মেয়ে না, এবারের প্রথম সন্তান। তাই সবার স্নেহটা অন্যরকম। তাই বিয়ে ভাঙা নিয়ে তার কোনো আবেগ কাজ না করলেও পুরো পরিবার এমনভাবে দুঃখ বিলাস করে যেন বিয়ে করে না, সে বিধবা হয়ে গেছে। তাই সে বিয়ে ভাঙার কয়েকদিন রুম থেকে খুব একটা বেরোয় না। তাই এই রাতে ছাদে হাট বসার কারণ সম্পর্কে কোনো অবগত না। তবে এক ভাইয়ের ঘরে মেহমান এলে ধুম 3 ঘরে লাগে। খাওয়া দাওয়া তো আছে, সাথে থাকার জায়গাও এলোমেলো হয়। এক একজন এসে এক একজনের সাথে যোগ হয়ে যায়। কোনো সংকোচ নেই, দ্বিধা নেই, জিজ্ঞেস করার প্রয়োজনও নেই। বালিশ হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। যেখানে খালি সেখানেই পটাং হয়ে শুয়ে পড়ে। সে ফিরে যেতে নিল। আজকে যে আর তার ছাদ বিলাস হচ্ছে না ঠিক বুঝলো। তখনই তার ছোট বোন বলল, এই রুনু আপা, যাচ্ছিস কেন? এদিকে আয়, দেখ ভাইয়া কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। রুনা ঘুরে দাঁড়ালো। একবার চলে যেতে মন বলল, আবার কি মনে করে যেন এগিয়ে গেল। সে এগিয়ে যেতেই একজন কৌতূহল মাখা সুরে বলল, আরে রুনাপা, কি খবর আপনার? রুনা সোজা তার দিকেই তাকালো। এই কৌতুকধারের কণ্ঠে মালিকের নাম রায়ান, মেজো চাচির ভাইয়ের ছেলে। বয়সে তারা সমবয়সী হলেও মেয়ে হিসেবে রুনা আগে হয়েছে, ম্যাচিউর হয়েছে। এই ছেলের মধ্যে তেমন কোনো হাবভাব ছিল না, এখনো যে আছে তা না। তবে আগে দেখতে ছিল রোগা পাতলা টিংটিঙে। এখন অবশ্যই সে রকম নেই। উচ্চা লম্বা ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী। সে শান্তভাবে বলল, ভালো। পেটি কোনো কথা তা বলার ইচ্ছেই হলো না। এই ছেলে দেখতে সভ্য, মাসুম টাইপ হলে ফাজিলের চূড়ান্ত। 2 দিন যেতে না যেতেই ফুপু বাড়ি এসে হাজির। শুধু এখন না, সে ছোটবেলা থেকে। তখন তাদের বয়স কত আর ঠিক তার মনে নেই। শখ করে একবার তারা সবাই ওপর নিচ করে ঘুমিয়েছে এক ঘরে। সে ঘুমিয়েছে খাটের এক কোণে, এই ছেলে শুয়েছে নিচের রুমের আরেক কোণে। সেখান থেকেই ফট করে উঠে বসে বক্তৃতা দেওয়ার মতো করে বলল, আমার ভাই ও বোনেরা, তোমাদের সাক্ষী রেখে আমি আজ একটা কথা বলতে চাই। সবাই তখন ফট করে উঠে বসল। সবার মুখে মিটিমিটি হাসি। বয়সে সে সবার বড় হলেও ভাই বোনদের মধ্যে কেউই খুব একটা ছোট বড় না। এই 2-1 বছরের ব্যবধান। সে সেই মিটিমিটি হাসির দিকে তাকিয়ে বিজ্ঞকের মতো গলা পরিষ্কার করে বলল, ও যে খাটের ওই কোনায় রোগা কালো চিমছা মেয়েটা পড়ে আছে, তাকে আমি বিয়ে করব। এখন না, যখন বড় হব। সবার হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। রুনা অবশ্য হাসিনি, সে ছোটবেলা থেকেই নিশ্চয়। তবে তাকে কালো বললে তখন সে খুব কষ্ট পেত। বিয়ে কি ঠিক তখন বুঝে না, তবে কালো বলায় সে খুব কষ্ট পেল। সেই কষ্ট বুক চেপে কাদো কাদো মুখেও সেও সেদিন মনে মনে বলেছিল, ওই যে ঘরের কোনায় ফর্সা রোগা টিং দিয়ে ছেলেটা তাকে যে ঘৃণা করবে। এখন পরে বড় হলেও এমনকি সব সময়। ছোটবেলার কোনো কথাই কারো মনে থাকে না, তবে তারটাই রইল। তার কথার অবশ্য কারণ আছে। এই ছেলে তাকে কখনো নাম ধরে ডাকেনি। যখনই ডেকেছে এই কৃষ্ণরুনি বলে, আর এটা বলেই তার মনে পড়েছে তার গায়ের রং ফর্সা না, সে কালো বলে আজ তার নাম কৃষ্ণকলি। অবশ্য কলির জায়গা নিয়েছে রুনি। সে এমনিতেও কারোর সাথে খুব একটা কথা টথা বলে না।
এই ছেলের সাথে তো আরও না, তখন সে সবেমাত্র এসএসসি দেবে। এই ছেলে তাদের বাড়িতে এসেছে সে জানেই না। অবশ্য কখন আসে কখন যায় সে খুব একটা খবর টবর রাখে না। বড় হয়েছে, তাছাড়া চাচির ভাইয়ের ছেলে তার কি, আসলে সে থাকে ছেলেদের সাথে, আর সে নিজে থাকে নিজের মতো, তাই তেমন দেখাটাকেও হয় না। তেমনি একদিন স্কুল থেকে ফিরে সে ছাদে গেছে, গিয়ে দেখে বাদরও ছাদে। সে ফিরে আসবে, সে পথ আটকে দাঁড়ালো। দাঁড়িয়ে অতি স্বাভাবিকভাবে বলল, কৃষ্ণ রুনি, তোকে কি আমি একটা চুমু খেতে পারি? রুনা বরাবরই ঠান্ডা প্রকৃতির মেয়ে, তবে তখন কি হলো কে জানে। সে যেমন অতি স্বাভাবিকভাবে কথা বলেছে, সে অতি স্বাভাবিকভাবে ঠাস করে তার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে, দিয়ে শান্তভাবে বলেছে, আমার নাম রুনা, রুনা মাহমুদ, বলে চলে এসেছে। সেই ঘটনার পরে অনেকদিন গেছে, এই ছেলে হাজার বার এই বাসায় এসেছে, দেখা হয়েছে অনেকবার। রুনার ধারণা ছিল এরপরে এই ছেলে তার সাথে আর কথাই বলবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে তাকে দেখলেই একগাল হেসে বলবে, আরে রুনাপা, কি খবর আপনার? রুনার কিছু যায় আসে না। কৃষ্ণ রুনি থেকে যে রুনা আপায় পদোন্নতি হয়েছে তাতে তার মাথা ব্যথা নেই। তার এক কথায় সেই বেয়াদব ছেলেটাকে ঘৃণা করেছে, করছে এবং করবে। অবশ্য তার ঘৃণাও এই ছেলের কিছু যায় আসে বলে মনে হয় না। সে দিব্যি আছে, সে সুন্দর ফর্সা স্মার্ট ছেলে। পানি প্রার্থীরও অভাব নেই। বাইরের দুনিয়ায় খবর না জানলেও বাড়ির খবরাখবর রুনা জানে। এবারের মেয়েরা তার জন্য চাতক পাখির মতো বসে থাকে। এই যে কি ছাতার মাথা করছে, তার নিজের বংশ চাচাতো বোনেরাই হা করে গিলছে। সে এগিয়ে যেতেই রায়ান গলে গিয়ে বলল, আরে দাঁড়িয়েছেন কেন, বসুন, এ আমাদের সম্মানিত, রুনাপাকে বসার জায়গা করে দেই। এই কথায় সবার মধ্যে হাসি রোল পড়ল। রুনা অবশ্য সব সময়ের মতো নিশ্চুপই থাকলো, তবে সবাইকে অবাক করে দিয়ে সবার মধ্যে বসলো। তার হাতে চায়ের মগ হাঁটুর উপরে রেখে রায়ানের হাতের দিকে তাকিয়ে বলল, এগুলো কি? রায়ান ফিসলে হাসলো, হেসে বলল, ম্যাজিক। কিসের ম্যাজিক? এই সাদা টুকরো কাগজ পানিতে রাখলে আপনার মনে যায় তাই ফুটে উঠবে। রুনা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে বলল, দেখি। রায়ান আবারও হাসলো, হেসে বেছে একটা কাগজ তার দিকে বাড়িয়ে দিল। রুনা হাতে নিল, ঘুরিয়ে ফিরেই দেখল। তারপর রায়ানের সামনে রাখা জগে সেটা ভেজালো, সাথে সাথে সেখানে ভেসে উঠল কৃষ্ণকলি। সবাই মিটিমিটি হাসলো, সবাইকে অবাক করে দিয়ে রুনাও হালকা হাসলো, এসে বলল, লেবুর রস দিয়ে সাদা কাগজে কিছু লিখে শুকালে কাগজ আবার সাদা হয়ে যায়, সেটাই পানিতে ভেজালে স্পষ্ট হয়। এখানে কোনো ম্যাজিক নেই, না আছে আমার মনে কি সেটা। তাই এখানে আমার মনের খবর না থাকলেও অন্য লোকদের মনে কি সেটা অবশ্যই আছে। বলে তার হাতের উপরে রাখা মগটা উঁচু করে সব চা রায়ানের মাথায় ঢালল। ঢেলে উঠে স্বাভাবিকভাবে চলে এলো, আর খেয়াল করলো তার ভালো লাগছে। অনেকদিন আগে থাপ্পড় মেরে যেরকম শান্তি পেয়েছিল ঠিক সেরকম লাগছে। সকালে রুনা ঘুম থেকে উঠেই শুনল সে নাকি চায়ের মগ দিয়ে রায়ানের মাথা ফাটিয়ে ফেলেছে। সে কতক্ষণ ঝিম মেরে বসে রইল। তার ছোট বোন কলেজে যাওয়ার জন্য তার সামনেই ঘুরে ফিরে রেডি হচ্ছে। তাকে বলল, মাথা আমি ফাটিয়েছি? রুমা মুখ ফুলিয়ে বলল, কাজটা একদম ঠিক করনি আপা। কফি ঢেলেছ, আবার বাড়ি মেরেছ কেন? দেখো তো ভাইয়ের কি অবস্থা, বিছানা থেকে তো মাথায় তুলতে পারছি না। আচ্ছা হ্যাঁ, জানতে পারি কখন? রুমা ভ্রুকুচকে এমনভাবে তাকালো যেন এই প্রশ্ন করে বিরাট এক অপরাধ করে ফেলেছে। সেই অপরাধ ঘাড়ে নিয়েই উঠল। বাড়ির সবাই তাকে অবাক চোখে দেখছে। তাদের শান্তশিষ্ট মেয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে, এটা তাদের হজম হচ্ছে না। আবার হয়তো এও ভাবছেন বিয়ে হচ্ছে না বলে মাথা খারাপ হচ্ছে। বিয়ে না হওয়া মেয়ের আবার বিরাট জ্বালা, সবকিছু বিয়েতে গিয়ে শেষ হয়। সে টেবিল থেকে আবার তার স্পেশাল চায়ের মগ নিয়ে সোজা গেল রনির রুমে। রনি মেজো চাচার ছেলে, এইদিকে সে আসে না বললেই চলে, তবে আজ এলো। রায়ান খাটে শুয়ে পায়ের উপরে পা তুলে আরামছে মোবাইল দেখছে, মাথায় ব্যান্ডেজ, পাশেই রনি বসা। তাকে দেখে ফট করে দাঁড়িয়ে গেল। বয়সে এই ছেলে ছোট, তার দেখে অবশ্য মনে হয় না, তবুও তাকে দেখে মাথা নিচু করে ফেলল। রায়ান তার দিকে তাকালো না, পা নাচাতে নাচাতে বলল, রনি ভাই আমার, আমাদের মহামান্য রুনাপা এসেছে, যা আপ্যায়নের ব্যবস্থা কর। রনি হুড়মুড় করে বেরিয়ে গেল। রুনা অবাক হলো না। এবারের ছেলেমেয়েরা বিশেষ কোনো কারণে এই ছেলেকে খুবই পছন্দ করে। সে যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। রনি যেতে রায়ান ফট করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে এগিয়ে গিয়ে স্বাভাবিকভাবে দরজা লক করলো। এভাবেই সে দরজা লক করেছিল আরেকটা দিনও।
তখন সে সবেমাত্র 6-এ উঠেছে। নতুন বই, নতুন স্কুল নিয়ে সে খুশিতে দিশেহারা। কারেন্ট নেই, গরমে সবাই অষ্টাগত, উঠানে সবাই মাদুর পেতেছে, আর সে রুমে মোমবাতির আলোয় নতুন বই উল্টে পাল্টে দেখছে। তখনই এই ছেলে এসে হাজির। দরজা লক করে তার সামনে এসে দাঁড়ালো। রুনা ভ্রু কুচকে মাথা তুলে তার দিকে তাকালো। সে তাকাতেই বলল, কোনো চিৎকার চেঁচামেচি দিবি না কৃষ্ণটনি, খবরদার, আগেই বলে দিলাম। রুনা বুঝতে পারল না কিছু বলবে, তার আগে তার মাথার বেনি শক্ত করে হাতে পেঁচিয়ে মুড়িয়ে ধরল। রুনা সত্যি চিৎকার দিল না, তবে ব্যথার কুকিয়ে উঠল। তোকে বলেছিলাম না আমাদের স্কুলে ভর্তি হবি, অন্যায় হয়েছিস কেন? গার্লস স্কুল, তোর গার্লসি কি আর বয়েজে কি? তোর মতো কালের দিকে কে তাকাবে? রুনার চোখে পানি এলো। সেই পানি নিয়ে টলমলে চোখে তাকিয়ে রইল। আজও সে একইভাবে তাকিয়ে রইল, তবে আজ চোখে টলমলে পানি নেই, শান্ত শীতল চোখ। সেই শান্ত শীতল চোখের দিকে তাকিয়ে রায়ান হাসল। হেসে মাথা নিচু করে বলল, নিন মহারানী, ইচ্ছে পূরণ করুন, করে শান্তিতে থাকুন। এমনিতেও বিয়ে হচ্ছে না বলে দুঃখে মরে যাচ্ছেন। রুনা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে সত্যি সত্যি এই ছেলের মাথা ফাটানোর ইচ্ছা এসেছিল, তবে এতেও এই ছেলের কিছু আসবে যাবে বলে তো মনে হয় না। সে চলে যেতে নিল। তখনই রায়ান খপ করে তার হাত ধরল। ব্যাস, ধরতে দেরি। রুনার বাড়ি মারতে দেরি হয়নি। চায়ের মগ ভেঙে চৌচির, আর রায়ানের সাদা মিথ্যা ব্যান্ডেজ এবার সত্যি সত্যি ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করল। সেই বর্ণের দিকে রুনা শান্ত চোখে তাকিয়ে রইল। আর রায়ান হাত সে ছেড়ে দিয়েছে অনেক আগেই। এখন শুধু সে শান্ত চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলো। রুনা বাসায় ফিরে দেখলো বাসায় মিষ্টির ছড়াছড়ি, সবাই টপাটপ মুখে পড়ছে। তাকে দেখে তার মেজো চাচি একগাল হেসে বললেন, রায়ানের তো সেই চাকরি হয়েছে রে, মাল্টিন্যাশনাল কোম্পানি। এই ছেলেটা না সোনার চামচ নিয়ে জন্মেছে। কি কপাল দেখো, যেখানে সার্টিফিকেট নিয়ে বছরের পর বছর ঘুরতে হয়, সেখানে কেমন টুক করে হয়ে গেল। রুনা কিছু বলল না, মিষ্টিতে হাতও দিল না। সে স্বাভাবিকভাবেই রুমে চলে এলো। আজকে তারও চাকরি হয়েছে। না, বড় কোনো চাকরি না, একটা এনজিওতে ইন্টারভিউ দিয়েছিল, সেটার জন্য আজ ডেকেছিল, কনফার্ম করেছে। সে কাউকে কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হলো। খেতে বসে শুনল রায়ানের মা তাদের বাসায় সন্ধ্যায় নাকি এই খুশিতে দোয়া পড়াবে, তাই সবাইকে যেতে বলেছে। এটা নতুন না, রায়ানের মা সবকিছুতেই দোয়া পড়ান, বিপদে পড়লেই পড়ান, খুশির কারণ হলেও পড়ান। তেমনি একবার রায়ান গাছ থেকে পড়ে গেল। স্টিল বডি, ছিল জাম গাছ, দুনিয়ার উঁচু। কোন দুঃখে উঠেছিল কে জানে। সেখান থেকে পড়েও এই বান্দার কিছু হলো না। হালকা পাতলা আচরার শুধু বাম্পা ভাঙল। সেই উপলক্ষেও দোয়া রাখা হলো। তাদের সবার দাওয়াতও পড়ল। কোনো বিশেষ কারণে তাদের বাসায় যদি দুটো মাছিকেও খাওয়ানো হয়, এবারই সবার দাওয়াত পড়ে। এমন না মেজো চাচি তাদের আদরের একমাত্র বোন, আর আরও দুটো বোন আছে। দেখা গেল তাদের কোনো খবরই নেই। আর তাদের বাসার কি মানুষের কি, বিয়ে কি, জন্মদিন কি বা কুলখানের দাওয়াতে কি, কোনোরকম এক ঘর বললেই হলো। 4 ঘরের আন্ডা বাচ্চা সব জুটে যায়। আর এখানে তো 4 ঘরের বাসিন্দাদের গণহারে বলা। সবাইকে আর পাইকে নেচে নেচে চলে যায়। অবশ্য না গেলেও জোর নেই, যার ইচ্ছে যাও, না গেলে নেই, কারো কোনো মাথা ব্যথাও নেই। রায়ানদের বাসায় সেই বাড়ি রুনা প্রথম গেল। টিপটপ মার্জিত সুন্দর বাসা। সে রায়ানকে না দেখলেও ঘুরে ঘুরে বাড়ি দেখছিল। তখনই রায়ান এলো, ক্রাচে ভর দিয়ে। তাকে দেখে বলল, আরে রুনা পাজে, আমাদের বাড়ি তো ধন্য হয়ে গেল, আপনার পাজে পড়েছে। রুনা তখন কলেজে, ভালো মন্দের জ্ঞান তার ভালোই আছে। এই ছেলে কেন তার পিছনে এতদিন সে বুঝে গেছে। সে যেমন তার ছোটবেলা থেকে পোশাক ঘৃণা ভুলেনি, তার ধারণা এই ছেলেও তার ঘোষণা করা বক্তৃতার কথা ভুলেনি। ভুলে যাক বা মনে রাখুক, এতে রুনার কিছু যায় আসে না। যায় না বলেই সে কোনো কথার উত্তরও দিল না। সে তার মতোই আবার ঘুরে ঘুরে বাড়ি দেখতে লাগলো। সেও ক্রচে ভর দিয়ে লাফে লাফিয়ে তার সাথে সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বলল, এই কৃষ্ণরণী, গায়ে কি মেখেছিস? আমার মাথা ঘুরছে কেন? রুনা সাথে সাথেই থামল। রায়ানের মুখে মিটি মিটি হাসি। সেই হাসি নিয়ে বলল, একটু জড়িয়ে ধর তো রুনু, মাথা কেমন ঘুরছে। পড়ে গেলে আরেক সমস্যা। ডান পাও শেষ। রায়ানের ডান পা শেষ না হলেও সে ঠিকই উল্টে পড়ল। রনু তার নাক বরাবর দিয়েছে এক ঘুষি। শুধু ঘুষি না, ভাঙা পায়ে দুটো লাথিও মেরেছে। মেরে হনহনিয়ে চলে এসেছে। সে চলে আসাই শেষ। এরপর কখনো আর সেই বাসায় যায়নি। এই তো কিছুদিন আগে রায়ানের বড় বোনের বিয়ে গেল। সবাই উল্টে পাল্টে বিয়ে খেলো, রুনা যায়নি। অবশ্য তার না যাওয়া নিয়ে কারো সমস্যাও হয়নি, বরং তাদের বাড়ির মানুষ নিশ্চিন্তে বিয়ে খেয়েছে।
এত বড় বাড়ি খালি রেখে যাও তো রিক্স। তাই এবারও রুনা খেয়ে দিয়ে কাঁথা টেনে আরাম করে শুলো। ফিরে কেউ দেখলেও না। নিজেদের মতো হন্তদন্ত হয়ে সবাই রেডি হলো। তাকে ঘর বাড়ির দায়িত্ব সুন্দর করে বুঝিয়ে দিয়ে খুশি খুশি চলেও গেল। এই বিশাল বাড়ি খুব কম সময়ে এমন খালি পাওয়া যায়। সবসময় একটা হাউকাউ লেগেই থাকে। তাই যখন নীরব হয় রুনার খুবই ভালো লাগে। সেই ভালো লাগা, চাকরি হওয়া সব মিলিয়ে রুনার মনে আজ খুব খুশি। সেই খুশি থেকেই রুনা তার মায়ের আলমারি থেকে একটা শাড়ি পরল। কালো গায়ের রঙের কোনো রঙেই ঠিকঠাক মানায় না, তবে খয়েরি রঙের কালো পাড়ের শাড়িটা আজ রুনার গায়ে চমৎকার মানিয়ে গেল। জনম কাজল চোখে কৃত্রিম কাজল লাগালো। কালো লম্বা সিল্কি চুলগুলো পিঠময় ছড়ালো। রেশমি চুড়ি পরল। তারপর বিশাল সাইজের একটা মগে এক মগ চা নিয়ে খালি পায়ে ছাদে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যাকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হেসে মনে মনে বলল, তার জীবনটা আসলে অতটা খারাপ না। তখনই তাদের গেট খোলার শব্দ হলো। রুনা এগিয়ে গিয়ে উকি দিল। রায়ান তাদের গেট ঠেলে বিশাল উঠান পেরিয়ে বাড়ির দিকে আসে। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল, তবে নড়ল না। এ বাসায় কলিং বেল নেই। এক সময় ছিল, নষ্টের পর আর ঠিক করা হয়নি। অবশ্য করে বা কি করবে, বাড়ি ভরা মানুষ। রাত ছাড়া দরজা লাগানোই হয় না। যার যখন খুশি আসছে যাচ্ছে, সে দরজা আর বন্ধ, ভালোভাবেই বন্ধ। তাই দরজা ধরেই যতই ঝাঁকাঝাঁকি করো, এই দরজা আজকে খুলবে না। রুনা স্বাভাবিকভাবেই চায়ে চমক দিল। ঠিক তখনই রায়ান তার বরাবর উঠানে এসে দাঁড়ালো। দৃষ্টি তার দিকেই। একতলা বাড়ি, দূরত্ব বেশি না। তখনই রুনার সেই সেদিনের কথা মনে পড়ল। তখন সে সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। ছোট চাচির দাদি মারা গেছেন। সবাই গেছে তাদের বাড়িতে, শুধু আন্ডা বাচ্চারা বাড়িতে। বাড়িতে বড়রা না থাকলে ছোটদের ঈদ লেগে যায়। সেই দিনও গেল। এই চিৎকার চেঁচেমেচি রুনার ভালো লাগে না। সে ছাদে এসে দরজা বন্ধ করে বসে রইল। হাতে তার হুমায়ুন আহমেদের তেথির নীল তোয়ালে। মনোযোগ দেবে তখনই ছাদের দরজায় ধূপধাপ পড়তে লাগলো। সে কানেও নিল না। পুরনো আমলের দরজা, ভেঙে ফেলার মতো আপাতত এই বাড়িতে কেউ নেই। তাই সে নিশ্চিন্তে ছাদের কান নিচে পিঠ ঠেকিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে রায়ান এসে তার সামনে দাঁড়ালো। সে অবাক হয়ে তাকালো। এই ছেলে কখন আসলো? আসলো তো যেমন তেমন ছাদে এসেছে কিভাবে? তখনই সে খেয়াল করলো রায়ানের মাখন রঙের টি শার্টে সবুজ সবুজ কিছু একটা লেগে আছে। সে অবাক হয়ে সুপারি গাছের দিকে তাকালো। তাদের ছাদের সাথে বেশ কয়েকটা সুপারি গাছ। তার আর বুঝতে বাকি রইল না। সে বিরক্ত চেপে উঠে দরজার দিকে যেতে লাগলো। রায়ান তার ওড়না টেনে ধরল। সে শান্তভাবে ঘুরে দাঁড়ালো। তার শান্ত চাউনির রায়ান ধারও ধারল না। আরো শক্তভাবে ওড়না হাতে পেঁচালো। রুনার দেরি করল না, হনহনিয়ে এগিয়ে গেল। হাতের বই দিয়েই এলো পাথারে কয়েকটা লাগিয়ে দিল। বইয়ের কণা লেগে তার কানের পাশে ছিলে গেল। তাতে রায়ানের কিছু এলো গেল না। সে ঠোঁট ছাড়িয়ে হাসলো আর ওড়নারও শক্ত করে ধরল। রুনা কণ্ঠে তেজ নিয়ে বলল, ওড়না ছাড়ো। না তো কি করবি? ওড়না নিয়ে মেয়েদের মতো গলায় পড়বি? রায়ান আবারও হাসলো। পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে ধরে বলল, এটা শব্দ করে বল, তাহলেই ছেড়ে দেব। রুনা কাগজ হাতে নিল। সেখানে 3টা শব্দ লেখা, কবুল কবুল কবুল। তা দেখে সে শীতল চোখে চাইল। তারপর গলা থেকে ওড়না ফেলে হনহনিয়ে চলে গেল। সেদিনের কথা মনে পড়তেই রুনা চমকে উঠল। সাথে সাথে আবার নিচে উকি দিল। রায়ান সেখানে নেই। সে দীর্ঘশ্বাস ফেলে ঘুরতে দেখল রায়ান দাঁড়িয়ে আছে। গায়ে সাদা শার্ট কুচকে গেছে, সবুজ শ্যাওলায় মাখামাখি। রায়ান সেই সবুজ শ্যাওলা ঝাড়তে ঝাড়তে সামনে এলো। এসে স্বাভাবিকভাবেই তার হাত থেকে টেনে চায়ের মগ নিল। তাতে চমক দিয়ে বলল, শাড়ি পরেছিস কেন? বিশ্রী লাগছে। আবার চুল ছেড়ে এই ভরসন্ধ্যায় কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিলি। আমি তো প্রথমে দেখে আটকে উঠেছিলাম। ভাবলাম শেওড়া গাছের পেতনি বুঝি। রুনা কিছুক্ষণ নিচুপ তাকিয়ে রইল। এই ছেলের সাথে কথা বলার রুচি তার কখনোই হয় না, আজও হলো না। সে সাইড কেটে চলে যেতে নিল। রায়ান তার বাহু খামচে ধরে টেনে সামলে আনলো। রুনার ব্যথার চেয়ে মেজাজ খারাপ হলো বেশি। সে রায়ানকে ধাক্কা দেওয়ার জন্য দুহাত তুলতে রায়ান তাকে ঠেলে দেওয়ালে চেপে ধরল। শুধু হাত দিয়ে না, পুরো শরীর দিয়ে। তার হাতে চায়ের কাপ ছিল। উল্টে সব তাদের গায়ে পড়ল। তার খয়েরি শাড়ি দেখা না গেলেও রায়ানের সাদা শার্টে তা ফুটে উঠল। অবশ্য এই নিয়ে এই ছেলে তেমন মাথা ব্যথা দেখা গেল না। তার পুরো ধ্যান তখন অন্য কোথাও। রুনা লাফালাফি ঝাঁকাঝাঁকি কিছুই করল না। সব সময়ের মতো ঠান্ডা চোখে তাকালো, যার অর্থ তোকে আমি খুন করব। রায়ানও সব সময়ের মতোই হাসলো।
হেসে বলল, আমার সব কিছুতে তোর জ্বলে না, তাকালে, কথায়, সোয়াই। আর এই যে আমি কত কষ্টে চাকরি জোগাড় করলাম, এটাই তোর চাকরি হয়েছে শুনেই আমি সাথে সাথে এক গাদা মিষ্টি পাঠালাম। তা না হলে আমার কোন ঠেকা তোদের পুরো গোষ্ঠীকে আমি বসে বসে মিষ্টি খাওয়াবো? আর তুই কি করলি? রুনা উত্তর তো দিল না, মুখ ফিরিয়ে নিল। রায়ান চাপা ধরে আবার তার দিকে ফেরালো, ফিরিয়ে বলল, বল, সবসময় চাপায় তালা মেরে তো কাজ হবে না, তাই আজকে বল, আমার কোন ঠেকা এত যে মরে বেঁচে চাকরি খুঁজে বের করার? আমার কোনো তাড়া আছে? যত তাড়া তো তোর, বিয়ের জন্য তো মরেই যাচ্ছিস। তোর জন্য হন্য হয়ে চাকরি খুঁজে বের করলাম, সেখানেও সমস্যা। গেলি না কেন আমার বাসায়? সে আমাকে দৌড়ে দৌড়ে আসতে হয়। বল, কিসের এত অহংকার তোর? রুনা দাঁতে দাঁত চাপল। সে এবারও রায়ানের কোনো কথার উত্তর দিল না, শুধু বলল, সরব তো, তার আগে ফরজ কাজ করি। বিয়ের জন্য মরে যাচ্ছিস তুই, যান বাঁচানো ফরজ, বিয়েও ফরজ। এখন আমারও আর সমস্যা নেই, তোর মতো হাতিকে অনায়াসেই পালতে পারবো। তাই আয়, তোর যান বাঁচিয়ে দে। নে বল, কবুল। খবরদার একবারও বলবি না, 3 বার বলবি, তা না হলে চাপা ছুটিয়ে ফেলবে। রুনা এবার ছোটার জন্য নিজেই চেষ্টা করলো। রায়ান হাসলো, হেসে বলল, তোর সাধ্যের বাইরে রে। কখনো কিছু বলি না বলে নিজেকে দাবাং সালমান খান মনে করা শুরু করেছিস নাকি? এখন ঝটপট বল, আজ আমি ছাড়বো না, তোর কসম। তখনই উঠানে বাড়ির সবার আওয়াজ পাওয়া গেল। কয়েকজন দরজা ধরে ঝাঁকাঝাঁকি করছে, সাথে গলা ফাটিয়েও ডাকছে। রুনা দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে ঘৃণা করি, আগেও করেছি, এখনো করে, ভবিষ্যতে করব। কবুল কবুল কবুল। রায়ান এবার হাসল না, নিচু হয়ে রুনার কানের কাছে মুখ নিল, ফিসফিস করে সেও বলল, কবুল কবুল কবুল, 1000 বার, লক্ষবার, কোটিবার কবুল, বলে সাথে সাথে সরে দাঁড়ালো। রুনা এমনি শাড়ি পরেছিল, কোনো পিনটিন নেই, ধস্তাধস্তিতে আঁচল পড়ে গেছে। রায়ান সেই আঁচল যত্ন করে গুছিয়ে তুলে দিল। এলোমেলো চুল কানের পিঠে গুজে বলল, তুই ঘৃণায় করে কৃষ্ণকলি, তোর ভালোবাসা চাই কে? যদি চাইতাম। ছোটবেলা থেকে এই পর্যন্ত কতবার যে তোকে দেখে থমকেছি, কতবার এই চুলে প্রেমে পড়েছি, কতবার এই চোখের মায়ায় হারিয়ে গেছি। এই যে শাড়ি পরেছিস বলে আমি মরে যাচ্ছি, চুরির টুংটাং শব্দের ভেতরে জ্বলে ছাই হচ্ছে। সব জানতি তুই, জেনে না ভালোবেসে তুই কই থাকতি? আমি চাইনি বলে তুই ভালোবাসিসনি, তাই ঘৃণায় কর। তোর ঘৃণা গোনায় ধরে কে? রুনার একটা টু শব্দ করলো না, নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার নিজের হিসেব নিজের কাছে আজ বড় এলোমেলো লাগলো। তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো। দরজা খোলা দরকার, তা না হলে মনে হয় আজেরা দরজা ভেঙে ফেলবে। রুনা কুচি গুছিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার গায়ে ধূসর রঙের শাড়ি, মাথায় গুছিয়ে খোপা করতে করতেই বাইরে হাউকাও শুনল। তাদের বাড়িতে এসব নতুন না। সকাল হলে কেউ টুথপেস্ট, কেউ জুতা, কেউ চিরুনি, আবার কেউ বাথরুমে গিয়ে ঘন্টা লাগিয়ে বসে আছে। আবার কেউ চা পেলে তো মুড়ি পেল না, মুড়ি পেলে তো চা পেল না। এসব নিয়ে চিৎকার চেঁচামেচি হতেই থাকে, এগুলোই স্বাভাবিক। তবে আজ অন্যরকম মনে হলো। তবু ও তো সে গা করল না, সবকিছু সাইড কেটে চলে যাওয়ার অসাধারণ প্রতিভা আছে তার। সেই প্রতিভা থেকেই সে একেবারে রেডি হয়ে ব্যাগ হাতে বেরোলো। 10টার মধ্যে অফিসে থাকতে হয়। তখনই তাকে দেখে তার মেজো চাচি বড় আফসোস নিয়ে বলল, রুনু, শুনেছিস কি হয়েছে? রুনা উত্তর দিল না। অবশ্য তার দেওয়া না দেওয়াতে কিছুই আসবে যাবে না, চাচির মুখ চলতে থাকবে সে জানে। বরং সে তার জুতা খুঁজতে মন দিল। কে নিয়েছে কে জানে। তার 4 বাপ। চাচার এই ঘরে হাফ ডজন মেয়ে আছে, সবাই সাইজে প্রায় এক, যে যারটা প্রায় নিয়ে দেয় দৌড়। রায়ান নাকি বিয়ে করে ফেলেছে। কি ফাজিল ছেলে রে বাবা! ভাইয়া ভাবি কত আশা করে রেখেছে, খুঁজে টুজে পরীর মতো বউ আনবে। আর তলে তলে দেখো এই ছেলে কি করে রেখেছে। আবার কি সুন্দর, সবার কাছে গলা ফাটিয়ে বলছে। লাজ লজ্জা ভয় ডর এই ছেলের মধ্যে একটুও নেই। রুনার হাত একটুর জন্য থামল, তবে মেজো চাচি থামলেন না। সে তার মতোই বলল, কোথাকার কোন মেয়ে বিয়ে করেছে হতচ্ছাড়া কে জানে, নামও বলছে না। এদিকে ভাই ভাবির অবস্থা খারাপ, নিশ্চয়ই জাদুটোনা করেছে বুঝলি। এক ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ, ভালো চাকরি, ভাই ভাবি কেঁদে কেটে মরে যাওয়ার জোগাড়। চাচির ভাই ভাবির মরে যাওয়ার খবরে রুনার কিছু এলো গেল না। তার জুতা নেই, একটা নতুন স্যান্ডেল পেল, কার কে জানে, তবে পায়ে ঠিক এলো। সে সেটাই পায়ে দিল, দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে গেল। রাতে বাসায় এসে শুনলো আরেক কাহিনী। তার মামা বিয়ের এক সম্বন্ধ এনেছে, ছেলে ভালো, তারা কাল দেখতে আসবে। রুনা শুনে সোজা বলল, সে আর বিয়ে করতে চায় না, এমনিই ভালো, এখন সে নিজের দায়িত্ব নিজে নিতে পারবে।
তাই তাদের যদি বোঝা মনে হয় বলে দিতে, সে চলে যাবে, নিজের মতোই থাকবে। তার কথায় বাড়ির মানুষের কোনো প্রতিক্রিয়া হলো না। তাদের এমন ভাব, বাড়ির বড় মেয়ে 3বার বিয়ে ভেঙেছে, সে মনের দুঃখে এমন কিছু বলতে পারে, এগুলোকে গোনায় ধরতে নেই। তারা ধরল না। পরের দিন অফিস থেকে ফিরে রুনা দেখল ঘর ভর্তি মেহমান। সে আর টু শব্দ করল না। যা হবার হোক, কালো হওয়ার এই এক সুবিধা, সাজলেও যা, না সাজলেও তা। সেই অবস্থায় ছোট চাচি তাকে ধরে নিয়ে গেল। কালো হলেও আজকাল চাকরিওয়ালা পাত্রীর বাজার ভালো, তাই এবার ঝট করে পছন্দ হয়ে গেল। তার বাপ চাচারা তো আরেক ধাপ এগিয়ে, 3বার বিয়ে ভেঙেছে, তাই এবার আর তারা রিস্ক নেবে না। কথা ঘুরিয়ে ফিরিয়ে আজ রাতে বিয়েতে নিয়ে এলো। ছেলের পক্ষেরাও রাজি। ব্যাস, এখন যা করার সব করবে কাজী। কিছু সময়ের মাঝে বাড়িতে বিয়ের ধুম লেগে গেল। ছেলের বাড়ির মানুষ গেল বিয়ের কেনাকাটা করতে, আর তাদের বাড়ির মানুষ ব্যস্ত হয়ে গেল খানা পিনার ব্যবস্থা করতে। আর এদিকে রুনা রুমে আসলো ক্লান্তভাবে। বিয়ে নিয়ে তার কোনো আলাদা মাথা ব্যথা নেই। ব্যাস, ঝামেলা চুকলেই সে বাঁচে। সে জামা কাপড় নিয়ে বাথরুমে গেল। এত ঝামেলায় তার মাথা ঘুরছে। গোসল করলে যদি একটু ভালো লাগে। সে বাথরুমে এসে মাথায় পানি দিতেই দরজায় ধূপধাপ পড়তে লাগলো। সে বিরক্ত হলো। এই বাসায় কি শান্তিতে একটু গোসলও করা যাবে না নাকি? সে বিরক্ত নিয়ে দরজা একটু ফাঁক করলো। কি এত ইমার্জেন্সি দরকার যে দরজা ভেঙে ফেলতে হবে? দরজা একটু খুলতে ঠেলে রায়ান ঢুকে গেল। তার গায়ে ফর্মাল শার্ট, প্যান্ট। অফিস থেকে ফিরে মনে হয় আর বাসায় যায়নি, ডাইরেক্ট এখানে এসেছে। নেই ঘেমে একাকার সে। রুনা অবাক হলো না। যে 3টা বিয়ে ভেঙেছে, এটা শান্তিতে হতে দেবে কি করে? সে সাইডে থেকেই গামছা নিয়ে গায়ে পেঁচালো তার ভেজা শরীর। এই ছেলে অবশ্য ডানে বামে হুঁশ নেই। সে চিবিয়ে বলল, তোর কয়টা বিয়ে লাগে? রুনা উত্তর দিল না। সে সাইড কেটে বেরোতে চাইল। কেউ এসে পড়লে বিরাট কারবার হয়ে যাবে। রায়ান দিলেতেও সে টেনে ধরল। ধরতে রুনা হাতেই কয়েকটা পটাপট কিল বসালো। বসাতে বসাতে ফিসফিস করে বলল, খবরদার, খবরদার বললাম, গায়ে টাচ করবি তো। রুনার কিলে রায়ানের কিছু এলে গেল না। সে আরো শক্ত করে ধরে বলল, তো কে করবে? কার জন্য এই ধুয়ে মুছে সাফ হচ্ছিস? আমার বউ তুই। তোর সাহস কি করে হয় অন্যের জন্য রেডি হতে? জোর করে কবুল বলালেই বউ হয় না। স্যার রায়ান, তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো বলে দিলাম। রায়ান 1 সেকেন্ডের জন্য থামলো, তারপর হাত ছেড়ে দিল। রুনার পাশের দেওয়ালে হাত রেখে একটু ঝুঁকিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে কি করলে বউ হয় বল? রুনাও সোজা হয়ে দাঁড়ালো। সবকিছুর একটা শেষের দরকার আছে। ঝুলে রেখে এগুলোই সমস্যা। সে সব সময়ের মতোই শান্তভাবে বলল, রাতে আমার বিয়ে। সে বিয়ের আগে তোর পুরো গোষ্ঠীকে রাজি করিয়ে নিয়ে আয়। বাথরুমে সাদে সবাই চুপিচাপি সব করতে পারে, সসম্মানে করতে পারে কয়জন? বলিস না কিসের অহংকার? কালো আমি, এটাই আমার অহংকার। কেউ এসে চাইলে জোর করলে আমি হয়ে যাব না তার। আমাকে পেতে হলে পুরো দুনিয়ার সাথে লড়তে হবে, পুরো দুনিয়া নিয়েই আসতে হবে। তো যা, লড়ে সবাইকে নিয়ে তোর বউ তুই নিয়ে যা। রায়ান হাসলো। তোর বউ শব্দটা তার কাছে বড়ই মধুর লাগলো। সে হেসে বলল, নিয়ে আসলে খুশি খুশি তুই আমার হবি। রুনা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। সে জানে এটা কখনো সম্ভব না। রায়ানের ফ্যামিলি কখনো তার মতো কালো মেয়েকে মেনে নেবে না। ছেলের কথায় হজবরল পুরো গোষ্ঠীকে দাওয়াত করা যায়, তাদের সাথে কথা বলা যায়, মেশা যায়, তবে বউ হিসেবে সেই বাড়ির কালো মেয়ে আনা যায় না। এটাই সত্য, এটাই বাস্তব। তারা চায় কচি ডানা কাটা পরি। সে সাধারণ, বড়ই সাধারণ। তার মতো সাধারণ মেয়েকে পাগলের মতো ভালোবাসার জন্য এই প্রথম রায়ানের জন্য তার মায়া হলো। সে মায়া থেকেই নরম স্বরে বলল, হ্যাঁ হব। তবে যদি হই, একদিন তুই ঠিক পস্তাবি রায়ান। বাস্তবতা বড়ই কঠিন। যখন দেখবি নিজের বন্ধু বান্ধব সুন্দর, স্মার্ট, তাদের চেয়ে বয়সে ছোট পরীর মতো বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন পস্তাবি, আফসোস করবি। তখন আর এই পাগলামি থাকবে না। রায়ান একটু এগুলো নিচু হয়ে বলল, একটু চুমু খায় রুনা। এই যে তোর কালো বর্ডারের খয়েরি ঠোঁট, তাকে ছোড়ার আমার এক জন্মের স্বাদ বুঝলি? এই একটু, শুধু ঠোঁটে একটু ঠোঁট ছোঁয়াবো। এই হাফ, কি 1 সেকেন্ডের ব্যাপার স্যাপার। খাই প্লিজ। রুনা দাঁতে দাঁত চাপলো। চেপে 2 হাতে রায়ানের চুল টেনে ধরলো। তাকে এতক্ষণ কি বলল সে? রায়ান হাসলো। ছোটবেলা থেকে যে মায়ের হজম করে ভালোবেসে যাচ্ছে, সে অন্যের বউ থেকে আফসোস করবে? সে হেসেই বলল, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব, তবে তুই পাল্টি মারিস না। তোকে আমার বিশ্বাস নেই। যদি মেরেছিস রে রুনা, তোকে আমি খুন করব। খুন করে পেঁয়াজ ছাড়াই ভুনা ভুনা করে খাবো। রুনা দীর্ঘশ্বাস ফেলল।
ফেলে হাত সরিয়ে নিয়ে বলল, আর যদি না পারিস আমি মরে যাব। নিজের বউকে অন্যের বউ হিসেবে দেখি কি করে বলতো? তুই মান আর না মান, ওই 3 কবুলের মূল্য আমার কাছে অনেক। তাই ওই মরে যাওয়ার চেয়ে এই মরে যাওয়া আমার কাছে অনেক ভালো বলে রায়ান বেরিয়ে গেল। সে যেতে রুনা হাত পা ছড়িয়ে বাথরুমে বসে রইল। সে তার অবস্থান জানে বলে কখনো ভালোবাসার মতো আবেগে গা ভাসায়নি। নিজের মতোই থেকেছে, মন দিয়ে লেখাপড়া করেছে। আজ কেন এই আবেগটাকে কাবু করছে? সে ফুপিয়ে উঠল, হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। সে বের হলো অনেকটা সময় পরে। বেরিয়ে দেখলো পুরো বাড়ি ঠান্ডা। রায়ান যে গ্রহণ লাগিয়ে ফেলেছে সে বুঝল। অবশ্য কোনো দিক দিয়ে লেগেছে সে বুঝতে পারল না। বুঝলো তাদের বাড়ির আন্ডার বাচ্চার থেকে। তারা খুশিতে বাকবাকুম করছে। তাদের বাকবাকুমের কারণ ছেলেপক্ষ বিয়ের কেনাকাটা করতে গিয়ে আর আসেনি। ফোন করে বলেছে তাদের পক্ষে এই সম্বন্ধ করা আর সম্ভব না। আর এদিকে জামাইয়ের জন্য 5টা আষ্ট মুরগির রোস্টের জন্য ফ্রাই করা হয়ে গেছে। সেগুলো কিভাবে ছাদে নিবে তারা সেই পায়তারি করছে। বাড়ির সবাই থম মেরে আছে বলে সুযোগ করে উঠতে পারছে না। রুনা হাঁপ ছাড়ল। যাক, এক ঝামেলা শেষ হয়েছে। সে হাঁপ ছেড়ে বালিশে চুল বিছিয়ে আরামে শুল। কান্নার কারণে মাথা ভার হয়ে আছে। ভেজা শরীরে অনেকটা সময় ছিল। জ্বর আসবে কিনা কে জানে। সকালে আবার অফিস আছে। ধুর, সারাদিনের ক্লান্তি মাথা ভারের সাথে সাথেই তার চোখ লেগে এলো। ঘুম ছুটে গেল রুমার ঝাঁকাঝাঁকিতে। সে চোখ খুলতেই ঝরঝরিয়ে কেঁদে বলল, রায়ান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে। রাগারাগি করে নাকি ঘর থেকে বের হয়েছিল। আইসে নাকি উড়িয়ে দিয়েছে। রুনা শান্তভাবে উঠে বসে হেসে ফেলল। এসে বলল, নতুন কি? 2 দিন পর পরই তো এটা ওটা উড়াতেই থাকে। স্টিল বডি, তার কিচ্ছু হবে না। তবে তুই কাঁদছিস কেন? সে চাচির ভাইয়ের ছেলে, আমাদের কি? রুমা আগুন চোখে তাকালো। তাকিয়ে বলল, তুই কত স্বার্থপর রে আপা। তার এই অবস্থা তোর জন্য বাড়ির সবার সাথে লড়ছে, আর তুই বলছিস আমাদের কি? রুনা আবারও হাসলো, তবে এই হাসি মলিন। সে সত্যি স্বার্থপর বলে রায়ানের দিকে হাত বাড়াতে পারেনি। আঙ্গুল যে উঠবে তার দিকে। সবাই বলবে সে কালো, আবেকানো। সুন্দর টাকাওয়ালা ছেলে দেখেছে, অমনি পটিয়ে গলায় ঝুলে পড়েছে। অথচ সে লেখাপড়া করেছে, সবসময় ভালো রেজাল্ট করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। শুধু রঙের জন্য তার সব যোগ্যতা ফিকে হয়ে গেছে। এটা সে কিভাবে মেনে নেবে? বড় কষ্টের যে তার সব যোগ্যতা। সে হেসে বলল, তোরা সব জানতি না? আমার সব খবরাখবর তোরাই পাচার করতি। রুমা কথা বলল না। রাগে বসে বসে ফুঁসতে লাগলো। এটা তো হওয়ারই ছিল। সে কোথায় আর আমি কোথায়? এটা কি সম্ভব? তুমি একবার এগিয়ে যাও, তাহলে দেখবে সব সম্ভব। রুনা আর কিছু বলল না। আবেগে ভেসে যাওয়ার মতো মেয়ে সে না। এমন হবে সে আগেই জানতো। তখনই মেজো চাচি রুমে আসলো। তার মুখ থমথমে। সে হাত টেনে দাঁড় করিয়ে বলল, ভালোবাসা নিয়ে বাজি খেলতে নেই, হারালে কোল পাওয়া যায় না। সে সবার সাথে একা লড়ছে, এখন তোর পালা, আয়। বলেই মেজো চাচি নিজ হাতে ধরে তাকে হসপিটালে নিয়ে এলো। নিজের ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ডানা কাটা পরীর মতো বউ দিয়ে করবিটা কি যদি ছেলেই ভালো না থাকে? চোখের সৌন্দর্য না, ছেলে মেয়েদের সুখ দেখতে চেষ্টা করো। বলেই তিনি রুনার মাথায় হাত রাখলেন। রেখে তার ভাবির দিকে তাকিয়ে বললেন, আমার এই মেয়েটার মতো ভালো মেয়ে দ্বিতীয় আর একজনকেও পাবে না ভাবি। এই মেয়েটা কিন্তু তোমার ছেলেকে ছাড়া দিব্যি ভালো থাকবে। সব কষ্ট হজম করে কিভাবে ভালো থাকতে হয় এই মেয়েটা ছোটবেলা থেকেই ঠিক জানে। কিন্তু তোমার ছেলে থাকতে পারবে তো? আমাদের মেয়ে কালো হতে পারে, তবে ফেলনা না। তবুও আমি কি কেন এনেছি জানো? আমি জানি রায়ান কখনো ভালো থাকবে না। তখন যেন নিজেকে সান্ত্বনা দিতে পারি। ফুপু হয়ে অন্তত নিজে টুকুটো করেছিলাম। এখন তোমাদের জিজ্ঞেস করছি, শেষবারই করছি। কারণ এই মেয়েকে নিয়ে একবার যদি আমি হসপিটাল থেকে বেরিয়ে যাই, আর কখনো রায়ান রুনার চেহারা দেখবে না। এখন বলো, তোমরা তোমাদের ছেলের জন্য কি চাও? তার সুখ না তোমাদের চোখের শান্তি? রায়ান চোখ খুলতেই দেখল রুনা তার সামনে বসা, গায়ে ঘরের সাধারণ 3 পিস, মাথায় হালকা ঘোমটা টানা। সে বসে আছে একদম চুপচাপ। তার মাথায় হাতে পায়ে প্রায় সবখানে ব্যান্ডেজ, গালমুখ কাটাছেঁড়া। বাসা থেকে বেরোতে এই অঘটন ঘটেছে। সে অবশ্য গাড়িকে আসতে দেখেছে। ইচ্ছে করলে সরে যেতে পারত, সে সরেনি। ভাগ্যের উপর ছেড়েছে। যদি বাঁচে গোষ্ঠী কিলায়, তার সাথে কিলাবে এই মেয়েকে। ইচ্ছে মতো কিলিয়ে নিয়ে ওড়াল দিবে। বাকি সব জাহান্নামে যাক।
আর মরলে তো কাহিনী খতম, যেহেতু মরেনি সেহেতু রুনা তুই খতম। মনে মনে বলে সে এই অবস্থায় ঠোঁট ছড়িয়ে হাসলো। হেসে আস্তে আস্তে বলল, এমন ফকিনির মতো বসে আছিস কেন? ভিকে লাগলে রাস্তায় যা, আমার সামনে কি? রুনা শান্ত চোখে তাকালো। তার তাকানো দেখে রায়ান বলল, সহি সালামতে আপাতত বডির কোনো অংশ নেই, মায়ের জমা রাখ, পরে দিস। তবে ধৈর্য না গোলালে এদিকে আয়, ঠোঁটটা ভালো আছে, কামড়ে দিয়ে যা। রুনা সত্যি উঠল। তার ওঠা দেখে রায়ান অবাক হয়ে বলল, তুই সত্যি কামড়াতে আসিস নাকি? রুনা হেসে ফেলল। হেসে বলল, হ্যাঁ। গাড়ির ধাক্কায়ও এতটা ধাক্কাখানি যতটা রুনার হাসিতে খেল। মেয়েটা হাসে না বললেই চলে। সেই ছেলেবেলা থেকেই দেখছে, সবসময় চুপচাপ, শান্ত, শীতল, টলমলে দিঘির পানির মতো। যেদিকে দেখলেই তার টুপ করে ডুবে যেতে ইচ্ছে করে। ডুবে যেতে তো দেয় না এই মেয়ে, তাই সামনে গেলেই খুঁচিয়ে রাগিয়ে দেয় সে। সেই রাগিনী আজ হাসছে। সেই হাসিতে বিমুগ্ধ হয়ে রায়ান বলল, আয় দেখি তোর কত সাহস। হাতের তো খুব স্পিড, এবার মুখেরটা দেখি। রুনা কিছু বলল না, এগিয়ে গিয়ে রায়ানের পাশে বসলো আর সত্যি সত্যি টুপ করে আলতো করে ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। এই হাফ সেকেন্ডের মতো। রায়ান সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। তার চোখে পানি এসেছে। সেই পানি নিয়েই চোখ বন্ধ করে বলল, ফড়িংয়ের মতো পানির উপরে ওড়াউড়ি করছিস কেন? নয় চলে যা, নয় ডুবে যা। রুনা আবারও হাসল। হেসে রায়ানের বুকে আস্তে করে মাথা রাখল, রেখে বলল, যা ডুবে গেলাম। রায়ান চোখ বন্ধ করে হাসল। তার হাতে ক্যানোলা ব্যান্ডেজ সেই হাত নিয়ে সে জড়িয়ে ধরল। ধরে ব্যথার চোখ মুখ কুচকে বলল, তোর ঘৃণার খবর কিরে কৃষ্ণনন্দিনী? রুনা বুকে মুখ রেখে মুচকি আসলো। হেসে তার বুকের ব্যান্ডেজের ওপরে চেপে ধরল। আর রায়ান সব সময়ের মতো শুধু ঠোঁট ছাড়িয়েই হাসল। সমাপ্ত।